শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস সরকার। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাফির। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাত 8:30টায় স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করে অস্ত্রধারীরা। এ সময় পেটে গুলি লাগে আজিজুর রহমান মুসাফিরের। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরও একজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে, জানিয়েছেন তেজগাঁ জোনের এডিসি ফজলুল করিম। এই ঘটনার পর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় এলাকা অবরোধ করে একদল বিক্ষুব্ধ লোক, পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের সরিয়ে দেয়। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই আসামি আমাদের অতি জরুরি দরকার ধরার। মার্জিন শত্রু থাকতে পারে তা তো আমরা জানি না, কারণ হইলো দলীয় কোনো কুন্দল নাই, কোনো কিছু আমরা দেখি না। এই জায়গায় মনে করেন যে সন্ত্রাসীরা হারে 2-3 দিন ধরে ফলো করে, অনেক ফাঁক পাইছে সন্ধ্যাবেলা, ওই টাইমে গুলি করে গেছে। 11 জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া সহ 9 জেলায় যাচ্ছেন তিনি। 4 দিনের সেই সফর শুরু হবে 11 জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মাধ্যমে। এদিকে বুধবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এদিন তার সঙ্গে দেখা করতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এর আগে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা। পাশাপাশি ঢাকা 17 আসনের থানাভিত্তিক নেতাদের সাথে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express any views. এটা ইটস ইন্টারনাল ম্যাটার। They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা ভীষণ সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। বলেন, প্রত্যেকের জীবনমান উন্নয়নে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এছাড়া দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে যোগদান স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয়। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। দলীয় বিবেচনায় ডিসি-এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াতে ইসলামী দাবি করেছে। মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। বুধবার বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নায়েবে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনও হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত। এর আগে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত 3টি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।
এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে 131টি। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে 7 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোট কেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে নির্বাচনে ভোটার 13.5 কোটি, 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে 2 দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরে আইনশৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণভোটে হাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা। সিডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন আলোচকরা। বুধবার সুজনের আয়োজনে গণভোট কী ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার ভাবনায় স্পষ্ট করার তাগিদ দেন বদিউল আলম মজুমদার। গণভোটে হাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিতাড়িতদের অপপ্রচার রুখতে হবে। সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন তিনি। শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। কোন দল কোন সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক বা জনগণ তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে। যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই। নিরাপত্তা সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি, যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, যেখানে বলা হয়েছে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনড় বোর্ড। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই, আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সঙ্গে তারা আবারও সভায় বসবেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাল্টা মেইল করেছে আইসিসি। বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আবারও সরকারের শরণাপন্ন বিসিবি। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি কর্তারা। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অভিভাবক এখনও তার আগের ভাবনায় অবিচল, খেলতে যাওয়ার জন্য ভারত নিরাপদ কোনো জায়গা নয়। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।
আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত একজন রয়েছেন ঢাকা মেডিকেলে ভর্তি। এই মুহূর্তে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান রয়েছেন ঢাকা মেডিকেলে, যাচ্ছি তার কাছে। রিয়াজ, ঘটনার পর এলাকার পরিস্থিতি কেমন দেখে এসেছেন? স্বজন আর পুলিশ এই হত্যাকাণ্ড নিয়ে কি বলছে? দেবাশিস, এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। কারণ বাজার আমরা যেই গলিটিতে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ একটি হোটেল রয়েছে, হোটেল সুপারস্টার, তার পাশের যে একটি গলি রয়েছে সেই গলি থেকে একটু সামনে এগুলোই যে একটি আসানিয়া একটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই কলেজের সামনে একটি খোলা জায়গায় তাকে গুলি করা হয়েছে। এবং এই যে গুলি ঘটনা, সেই গুলি ঘটনা আসলে নেতাকর্মীরা হতবিহ্বল এবং তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা কেউ কেউ বলছেন তাদের রাজনৈতিক বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং কেউ কেউ বলছেন যেহেতু তিনি উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন পরপর দুইবারের, এবং সেই কারণে কিছু বিরোধ থাকতে পারে, এবং যেহেতু কারণবাজার কেন্দ্রিক একটি গোষ্ঠী চাঁদাবাজি সহ তিনি তার বিরুদ্ধে ছিলেন, এবং সেই সব কারণেও এই ঘটনাটি ঘটে থাকতে পারে। সুতরাং এটি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং তারা বলছেন, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে স্পষ্টভাবে বলার সুযোগ আসেনি যে আসলে কী কারণে এটি হত্যাকাণ্ডটি ঘটেছে বা মোটিভ কি। এবং তবে ফ্যামিলি এবং তার স্বজন বা সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা বলছেন যে তার সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না, এবং কারো কোনো ধরনের বিরোধ তারা জানেন না, এবং কোনো ধরনের হুমকির কথা বা জীবনহানি বা আশঙ্কার কথাও তিনি কাউকে বলে যাননি, এই ধরনের দাবি তারা করেছেন। ঘটনার পরপরই বিএনপি হাসপাতালে বিএনপির নেতারা গিয়েছিলেন, বা স্থানীয় ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতারা গিয়েছিলেন। তারা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখেছি যে রাত 8:20 নাগাদ, অর্থাৎ আমরা 8:20 নাগাদ ঠিক একই স্থানে বেশ কয়েকজন যুবক মুখোশ পরে এবং টি শার্ট পরে, শীতের বস্ত্র পরিধান করে, মূলত পুরো মুখটি ঢেকে তারা গুলি করে পালিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি। পুলিশ বলছে তাদেরকে ধরার চেষ্টা করছে। সেখানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এর মধ্যে মাঠে নেমে পড়েছেন অপরাধীদের ধরতে। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হওয়ার জন্য। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনা শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে। ঢাকায় সফররত ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি এই কথা জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, প্রায় 20 বছর পর নতুন এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশ ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বৈঠকে দুই পক্ষ নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, অবৈধ অভিবাসন এবং প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়া পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ইইউ জানায়, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের শীর্ষ 3 পদে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য। ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। এজিএস নির্বাচিত হয়েছেন শিবিরের মাসুদ রানা। বাংলাদেশের রাজনৈতিক জবাবদিহিতা ও নাগরিক ক্ষমতায়ন জোরদারে গুরুত্ব দিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি ক্যাথরিন সিসিল। বুধবার এক নাগরিক সংলাপে এমন আহ্বান জানান তিনি। সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, শুধু রাজনৈতিক দল নয়, জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ হলেই কেবল দুর্নীতি কমবে। এটি কেবল একটি অবৈধ লেনদেন নয়, এটি নাগরিকের রাষ্ট্রের উপর আস্থা নষ্ট করে। যমুনা টেলিভিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নাগরিক সংলাপ। সকালে যমুনা টেলিভিশনের ভবনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। দুর্নীতির পরিস্থিতিটা বুঝতে চাই একদম শুরুতে। আলোচকরা বলেন, এখনও পাসপোর্ট সেবা পেতে 74% মানুষকে ঘুষ দিতে হয়। বিচার বিভাগ ও ভূমি ব্যবস্থাপনায়ও দুর্নীতি চেপে বসেছে। পাসপোর্ট পেতে গেলে তাকে প্রায় অলমোস্ট 74%
তার ঘুষের দেওয়ার হার, বিআরটিএতে তাকে প্রায় 71%, ল এনফোর্সমেন্টে 58%, জুডিশিয়ারিতে 34%, ল্যান্ডে 32%। আমরা যদি একটু টার্গেট করি তাহলেই কিন্তু আমরা অনেক বেশি মানুষের লাইফকে ইজি করতে পারবো শুধু করাপশন কমানোর ক্ষেত্রে। এই যে টুইস্টেড ইনফরমেশন, আপনি নিজেই বলছেন যে ইলেকশন করতে গেলে কোটি কোটি টাকা লাগে, আর আপনার হলফনামাতে আপনার কোটি টাকা নাই, আপনার হলফনামাতে আপনার কোটি টাকা নাই, অথচ আপনার ডিজিটাল ফুটপ্রিন্টে পাওয়া যাবে আপনি বলছেন যে কোটি টাকা লাগে। তাহলে পয়সাটা আসলো কোথা থেকে? এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, দুর্নীতির মূলোৎপাটনে রাষ্ট্র কাঠামোকে সর্বোচ্চ জবাবদিহিতার আওতায় আনতে হবে। যত বেশি গণমুখী অর্থ ব্যবস্থা করা যাবে, যত বেশি প্রশাসন সমস্ত রাষ্ট্র কাঠামোকে জবাবদিহিতার আওতায় আনা যাবে, তত বেশি কিন্তু দুর্নীতিটা কমানো সম্ভব হবে। এটা একটা কালেকটিভ এফোর্টের অংশ। এটাকে শুধুমাত্র যদি আপনি রাজনীতিবিদদের টেবিলে রাখেন, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো না। আমার মনে হয় যে এই অনুসিদ্ধান্তে আমাদের এসে পৌঁছাবার একটা জায়গা তৈরি হয়েছে। ঘুষ বা দুর্নীতিকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টাও করছে কেউ কেউ। আলোচকরা বলেন, অর্থ পাচার ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরা দুর্নীতি পরায়ণ, শস্যের মধ্যে ভূত আছে। এখান থেকে আমরা যারা ইসলামকে ওন করি, আমাদের ধারণা হচ্ছে উই হ্যাভ টু টেক দ্য লেসন ফ্রম দ্য অলমাইটি। যত বেশি পেপার ওয়ার্ক আপনি কমাবেন, যত বেশি হিউম্যান ইন্টারভেনশন আপনি কমাইতে পারবেন, যত বেশি মেশিন চালিত কাজ হবে, তত বেশি আপনার দুর্নীতি কমবে। এমপি মন্ত্রীদের ক্ষমতাও কমাইতে হবে ভাই। পলিটিক্যাল পার্টিগুলা যারা পার্লামেন্ট হ্যাজ টু বি অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা ও নৈতিক চর্চার গুরুত্ব দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি। দুর্নীতির কারণ বহুস্তর ও জটিল, যা আইন, প্রতিষ্ঠান ও সামাজিক রীতিনীতির সাথে জড়িত। এটিও মনে রাখা জরুরি যে এখনো অনেক ভোটার নির্বাচনে কাকে সমর্থন করবেন সে বিষয়ে সিদ্ধান্তহীন। ভোটারদের সিদ্ধান্তের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক দলগুলো দুর্নীতি রোধে নিজেদের পরিকল্পনা তুলে ধরবে। দুর্নীতি বিরোধী প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত এই চতুর্থ সংলাপে বলা হয়, নীতি নির্ধারণ ও বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক ও স্বচ্ছ হতে হবে। এই আলোচনার সার্থকতা। দর্শক, আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করেন নওগাঁ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা তুলে ধরেন। এ সময় নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের মধুপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে বৈজয়ন্তী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, পাহাড়ি বাঙালি পরস্পরের প্রতি বিশ্বাস নিয়ে শান্তিতে সহাবস্থান করবে, এটি বিএনপি চায়। পরে আগামীতে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ওয়াদুদ ভূঁইয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীরা। দেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং সক্ষমতা উন্নয়নে গুগল এবং টিকটকের অংশীদার আলেফের সঙ্গে এএএবির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলেফ বাংলাদেশ গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। এই চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে স্থানীয় এজেন্সিগুলো বিশ্বে ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস তাদের। উভয় প্রতিষ্ঠানই আশা করে এই চুক্তি বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে ভূমিকা রাখবে। অবশেষে ইউরোপের পথে যাত্রা করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। এরই মাঝে অভিযানের ছবি প্রকাশ করেছে ওয়াশিংটন। আটলান্টিকের উত্তরাঞ্চল থেকে জব্দ করা হয় ট্যাঙ্কারটি। প্রায় 3 সপ্তাহ অনুসরণের পর জব্দ করা হয়েছে বেলা 1 নামের জাহাজটিকে। এই অভিযান পরিচালনায় মার্কিন বাহিনীকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভেনেজুয়েলার জ্বালানির সাথে ট্যাঙ্কারটির সম্পৃক্ততার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। প্রয়োজনে জাহাজে থাকা সকল ক্রুকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেফিট।
এদিকে এই অভিযানের প্রতিবাদ জানিয়ে মস্কো দাবি করেছে স্থায়ীভাবে রুশ মালিকানাধীন নয় ট্যাঙ্কারটি, বরং সাময়িকভাবে জাহাজটিতে লাগানো হয়েছিল রাশিয়ার পতাকা। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।